সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, বাম দিকে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করতে সম্মত ঢাকা ও দিল্লি। 2011 রাজশাহীতে ব্যবসায়ীর 9 টুকরো লাশ। 2012 রেলমন্ত্রীর প্রশ্রয়ে নিয়োগ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন জিএম মৃধা। টিআইবির বিবৃতি, রেলমন্ত্রীকে পদত্যাগের আহ্বান। 2013 আমার দেশের বিকল্প প্রেসেও পুলিশের হামলা। 2015 ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিত, কর্মবিরতিতে বুয়েট। তারেক রহমানের নামে ইন্টারপোলের রেড নোটিশ। 2016 গভর্নর নিয়োগে নীতিমালা নেই, সরকারের পছন্দই সব, ভেদাভেদ ভুলে জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদার। 2017 গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 2, রাজধানীর অলিতে গলিতে মাদকের হাট। 2018 মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি, আমরা আওয়ামী লীগের সঙ্গে শরিক হয়ে থাকতে চাই, এরশাদ। 2020 করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, গবেষণা রিপোর্ট। 2021 হেফাজত ও বিএনপির আরও 75 জন গ্রেপ্তার, হেফাজত নেতা সাখাওয়াত হোসেন রাজি গ্রেপ্তার। 2022 কুমিল্লায় মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত। মেগা প্রকল্পগুলো শেষ হলে দেশের অর্থনীতি বদলে যাবে, প্রধানমন্ত্রী। 2023 প্লেকার্ডে প্রতিবাদী স্লোগান। শুরুতেই যাচ্ছি হারুনুর রশিদ। হারুন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করতে সম্মত ঢাকা ও দিল্লি। 2009 সালের খবর। নিরাপত্তার নামে ভারত গত 16 বছরে বাংলাদেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল বলে অনেকেরই মতামত। আপনার মতামত কি? এই যে কাজ শুরু করলো, কি কি কাজ করেছিল আসলে? 2008 সালের একটি ম্যানেজড নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ শেখ হাসিনা তার ওই সময় মনের মধ্যে একটা সংকল্প সে এঁটেছিল, সেটা হলো সে এই দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। এই ফ্যাসিবাদী শাসনটা কায়েম করার জন্যই এবং এটাকে দীর্ঘায়িত করার জন্য, দীর্ঘদিন টিকে থাকার জন্যে সে ভারতের সাথে নিরাপত্তা নামে একটা চুক্তি সে করেছিল। এখানে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র টিকে থাকার চুক্তি, জি, রাষ্ট্র টু রাষ্ট্র না, এটা ছিল শেখ হাসিনা বনাম ভারত। শেখ হাসিনাকে দীর্ঘদিন এই ফ্যাসিবাদী করে তোলার জন্য এই ভারত এই নিরাপত্তার এই অজুহাতটা তুলেছিল এবং তারা এ ধরনের একটা চুক্তি করেছিল। বাংলাদেশ কিন্তু রাষ্ট্র হিসেবে ভারতের কাছে নিরাপত্তা ছিল না, নিরাপদ ছিল না। কারণ হচ্ছেই যে ভারত এই দেশে এই চুক্তির মাধ্যমেই অবৈধভাবে 26 লক্ষ ভারতীয় লোক এদেশে এসে অবৈধভাবে চাকরির একটা সুযোগ তারা করেছিল। এটা দিয়ে কিন্তু বাংলাদেশ অনেকটা অনিরাপদ এমনি হয়ে গেছিল। এখানে কিন্তু চুক্তির বিষয়টা না। আরেকটা বিষয় হচ্ছেই যে বর্ডার কিলিংয়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বহু মানুষকে তারা হত্যা করেছে, সেখানেও কোনো নিরাপত্তা ছিল না। সুতরাং এখানে নিরাপত্তা নামক যে চুক্তি যেটা ছিল, সমঝোতা নামক যে চুক্তি ছিল, সেটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রাখে, একটি ফ্যাসিবাদী শাসনকে শক্তিশালী করা। ভারতের কাছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই কিন্তু নিরাপদ ছিল না। তারা এদেশকে একটা কলোনি হিসেবে, একটা করদ রাজ্য হিসেবে তারা ব্যবহার করার চেষ্টা করেছিল, মানে স্বকীয় রাষ্ট্র হিসেবে তারা কখনোই তারা মনে করেনি। এটা কিন্তু শুরু হয়েছিল আপনি সেই 1972 সালে দেশ স্বাধীন হওয়ার মাত্র 4 মাসের মাথায়। 1972 সালের মার্চ মাসে কিন্তু শেখ মুজিবুর এবং ভারতের মধ্যে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই দাসত্ব চুক্তির মাধ্যমে কিন্তু আমরা ভারতের ওয়ান কাইন্ড অফ করদ রাজ্যে
পরিণত হয়ে গেছিলাম। সে কারণে ভারতের কাছ থেকে কিন্তু আমরা কখনোই নিরাপদ ছিলাম না রাষ্ট্র হিসাবে। তারা সবসময় আমাদেরকে একটা অঙ্গরাজ্যে পরিণত করার জন্য প্রচেষ্টা করেছে এবং সেই কারণেই তারা এ ধরনের একটা চুক্তি এবং এই কারণে আমরা দেখেছি যে স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বাংলাদেশের সীমান্ত কখনোই নিরাপদ ছিল না। ভারতীয় বিএসএফ এর হাতে আমাদের নাগরিকরা একেবারে কখনোই নিরাপদ ছিল, কখনোই নিরাপদ ছিল না। তার এবং আমাদের অনেকগুলো বিওপি তারা দখল করে রেখেছিল, এটিও আমরা দেখি। হ্যাঁ, সবচেয়ে নির্মম যে বিষয়টা সেটা ছিল যে ফেলানিকে তারা হত্যা করে কারার তারের মধ্যে ঝুলে রেখেছিল। এটাই ছিল যে এর মাধ্যমে কি ভারত কোনো বার্তা দিতে চেয়েছিল? হ্যাঁ, ভারতের বার্তা তো এটাই যে আমাদের দেশের যে জনগণ, জনগণটা তাদের কাছে নিরাপদ, জনগণ তাদের কাছে মুখ্য বিষয় ছিল না। মুখ্য যে বিষয় ছিল সেটা হচ্ছে তারা এদেশের একটা ফ্যাসিবাদকে তারা দীর্ঘায়িত করবে, এটাই ছিল তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছিল। ধন্যবাদ হারুন ভাই। একই বিষয়ে রাশেদ খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে যে নিরাপত্তা চুক্তি বলেন, হারুন ভাই যেটি বলেন 1972 সাল থেকে 72 সালে মুজিব এবং ইন্দিরা এক ধরনের চুক্তি হয়েছিল এবং 2009 সালে আমরা দেখলাম আবার ঢাকা দিল্লি আরেকটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। হারুন ভাই তার মূল্যায়নে যেটি বললেন হারুনুর রশিদ, যে এটি আসলে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার চুক্তি ছিল, রক্ষা করবার চুক্তি ছিল। আপনার মতামত কি, আপনার অবজারভেশন কি বলে? 2009 সালের যে চুক্তি, এটি মূলত 2008 সালের ডিসেম্বরে যে ইলেকশনটা হলো এবং সেখানে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করলো, আওয়ামী লীগ পাশ করলো মেকানিজমের মাধ্যমে। মূলত ভারতকে পুরস্কার দেওয়ার জন্যই এই চুক্তি করা হয়েছিল এবং পরবর্তীতে আরও অনেকভাবে ভারতকে উপহার দেওয়া হয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন ভারত মনে রাখবে। 9 সাল থেকে সেটা শুরু হয়েছে। মানে মনে রাখবে বলতে কি আজীবন ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে, বিষয়টি এরকম? আজীবন মনে তো রাখতেছেই। শেখ হাসিনার পতন হয়েছে, পতনের পরেও তাকে কেউ আশ্রয় দেয়নি, একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে। এবং বর্তমান সময়ে কিন্তু রাজনীতিতে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচিত। যদিও জুলাই গণ অভ্যুত্থানের একটি অন্যতম জায়গা ছিল ভারত বিরোধিতা, ভারতের এই যে সম্প্রসারণবাদের বিরুদ্ধে আপনারা লড়েছেন, আপনারা 2018 সাল থেকে এটি বলা শুরু করেছেন প্রকাশ্যে। দেখেন, বাংলাদেশের যতটা না ক্ষতি আওয়ামী লীগ করেছে, ভারত তার থেকে বেশি ক্ষতি করেছে। এই কারণে মানুষ যেমনিভাবে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, একইভাবে মোদির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এই যে সর্বশেষ যে ইলেকশন হলো 24 সালে, সেই ইলেকশনের আগে আমরা বাংলাদেশে স্লোগান তুলেছিলাম হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ, এবং সেটি একমাত্র গণ অধিকার পরিষদই তুলেছিলেন। আজকেও দেখেন, আজকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলন করেছি, বিক্ষোভ মিছিল করেছি। দেখেন, গণ অধিকার পরিষদ কেন যেন সবার আগে প্রতিবাদ করে। এটি কি জনগণের পালস আপনারা আগে ধরতে পারেন? আমার তো মনে হচ্ছে যে অন্যরা হয়তো জনগণের পালস বুঝতে একটু দেরি করে, আর আমরা একটু আগেই বুঝে ফেলাই, কারণ আমরা এই প্রজন্মের। যেমন মোদি যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশে আসলো, সবার আগে কিন্তু ছাত্র অধিকার পরিষদ আর যুব অধিকার পরিষদের ব্যানারে আমরা প্রোগ্রাম করি, প্রতিবাদ জানাই। আপনারা বেশ হামলা শিকার হয়েছিলেন। ওই সময় আমাদের একজন শহীদ হয়েছে, আমাদের 63 জনকে গ্রেপ্তার করে, আমাদের সকল শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে আমার নামে 3টা মামলা হয়। আমি তো দীর্ঘ প্রায় 1.5 মাস মতন মানে বের হইতে পারি নাই, মানে বাসায়ও আমি বেশ কিছুদিন আমি থাকতে পারি না, স্বাভাবিক জীবনযাপন করতে পারি না, স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। অর্থাৎ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদ প্রকাশ্যে শুরু হয়েছে, সেটা আমরা শুরু করেছি। ভারতের প্রভাব কেন আমাদের রাজনীতিতে এত? না, ভারত একটি বড় রাষ্ট্র। ভারত সবসময় তার আশপাশের রাষ্ট্রগুলোকে, প্রতিবেশী হলেই যে প্রভাব থাকবে, এক ধরনের মানে ডমিনেট করবার মানসিকতা থাকবে, বিষয়টি তো এরকমও না। প্রতিবেশীর অর্থ কি এটি? না, অবশ্যই না। কিন্তু ভারতের প্রবণতা দাদাগিরি করা, ভারতের সিনেমাগুলো দেখবেন যে অনেক সিনেমার নাম দাদাগিরি, মানে ভারতের আচরণই এরকম যে যারা ছোট, যারা দুর্বল, তাদের সাথে দাদাগিরি করবে। সে জায়গায় বাংলাদেশের জনগণের সাথে তারা সেটি দীর্ঘ 16 বছর ধরে করেছে। কিন্তু এই দাদাগিরি একসময় গিয়ে আর টিকে নাই। বাংলাদেশের ভবিষ্যৎটা কি, ভবিষ্যতের পথটা কি আমাদের? এখনো আমাদের রাজনীতিতে কিন্তু ভারত
কিছুটা ফ্যাক্টর হবার চেষ্টা করেছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নানান সময় দেশের বাইরে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে কথা বলবার চেষ্টা করছে, এর কারণটি কি আসলে? দেখেন, আমি যতদূর তথ্য জানি, ইন্ডিয়ার বাইরে গিয়ে আমেরিকা এখনো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার আগে ইন্ডিয়ার সাথে বসে, এটি সত্য এখনো পর্যন্ত, অভ্যুত্থানের পরেও। তো সেই জায়গায় ইন্ডিয়ার প্রভাবটা আপনি বোঝার চেষ্টা করেন। অর্থাৎ ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে চীনের সাথে আমার যেমন বন্ধুত্ব, আমেরিকার সাথে, ইউরোপের সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে, পাকিস্তানের সাথে। অর্থাৎ ভারতের সাথে আমি যুদ্ধ চাই না। যুদ্ধ করে আমার লাভটা কি? যুদ্ধ করলে আমার ক্ষয় হবে, আর আমার তো ওই ধরনের শক্তি নাই। কিন্তু এর মানে এই নয় যে আমি দুর্বল, আমি শক্তিহীন, এই জন্য আমি প্রতিবাদ করব না। আমরা হতে পারি ছোট রাষ্ট্র, কিন্তু আমাদের আত্মমর্যাদা রয়েছে। এই কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করি, বাংলাদেশে বিক্ষোভ করি। যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ ভারত শুরু করেছে, আপনি দেখবেন যে বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু মানে এই সময়ের মধ্যে, এই দশকের মধ্যে বেগম খালেদা জিয়া প্রতিবাদ করা শুরু করেছে, এটি মানতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই প্রতিবাদ তিনি করেছিলেন, প্রাণ দিতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যেই মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গিয়েছে, যেমন ছাত্রনেতা ইলিয়াস আলী, পরবর্তীতে তিনি জাতীয় নেতা হয়েছেন, তাকে কিন্তু জীবন দিতে হয়েছে। আপনি দেখবেন যে সালাউদ্দিন আহমেদ, তাকে কিন্তু ওই যে গুমের শিকার হতে হয়েছিল, জীবন হ্যাঁ, পুনর্জন্ম নিয়েছেন। এক্স্যাক্টলি। তো আমরাও তো ওই সংখ্যার মধ্যে ছিলাম। আমাকে এই 24-এর যেটা, আমি ইলেকশনের আগে 2 বার গুম করার চেষ্টা করেছে, এমনকি গণ অভ্যুত্থানের সময় আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু আন্দোলনটা পরিচালনা করা বলেন, সমন্বয় করা, এই কাজগুলো করেছি, যে কারণে আমরা চেষ্টা করেছি যে সবাই যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে তো আন্দোলনের দিক নির্দেশনা দেওয়া বা নেতাকর্মীদেরকে আপনার মেসেজ দেওয়া, বার্তা দেওয়ার কেউ থাকবে না। আমাদের সভাপতি গ্রেপ্তারের পরে এই কাজগুলো আমাদেরকে, আমরা যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিলাম, আমাদের করা লেগেছে। কিন্তু বর্তমান কি অবস্থা? না, বর্তমান যেটি হয়েছে যে ভারত হয়তো তার পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে, কারণ বাংলাদেশে ভারত বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছে, ভারতের হাতে আর কোনো অপশন নাই। কোনো দল ভারতের সাথে প্রেম করে, পীড়িত করে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। সুতরাং ওই যে চীনের যে পলিসি, আমি না, কিন্তু আপনাদের যারা এই যুগপথে আন্দোলন করেছেন একই ইস্যুতে, ফ্যাসিবাদ বিরোধী, মানে কিছু কিছু দল তো এখন আবার বলছে, সেই অভিযোগ তুলছে যে কেউ কেউ ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করবার চেষ্টা করছে, এই অভিযোগ তোলা হচ্ছে। এটি আসলে আপনি কিভাবে না, বিশ্লেষণ আমি করবেন? মনে করি যারা যুগপৎ আন্দোলন করেছি তাদের মধ্যে কেউ আসলে ভারতের সাথে পীড়িত করে রাজনীতি করতে পারবে না, কারণ যারা যুগপৎ আন্দোলন করেছে সবাই কিন্তু মজলুম। না, এই অভিযোগ তোলা হচ্ছে, কিছু দল অভিযোগ তুলছে, কিন্তু এটি সত্য না। যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি তারা যদি ভারতের সাথে প্রেম প্রীতি করতো তাহলে এই মজলুম থাকা লাগতো না। সুতরাং যে অভিযোগ তুলছে এটি মূলত রাজনৈতিক একটি প্রতিযোগিতা, আপনাকে কোণঠাসা করা লাগবে। সুতরাং আপনাকে বলা হচ্ছে যে আপনি ভারতের দল বা আপনার সাথে ভারতের সম্পর্ক আছে। মূলত যারা যুগপৎ আন্দোলন করেছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমি অন্তত বিশ্বাস করি না যে এদের ভারতের সাথে মাখামাখি রয়েছে। জি, রাশিদ খান, আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা আরেকটি সংবাদে দেখলাম রেলমন্ত্রীর প্রশ্রয়ে নিয়োগ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন জিএম মৃধা। দৈনিক যুগান্তরের খবর, 2012 সালের জিএম মৃধা রেলওয়ের একজন ডিজি ছিলেন। আওয়ামী লীগ শাসন আমলে এভাবে মন্ত্রী এমপিদের নিয়োগ বাণিজ্যে অবৈধ হস্তক্ষেপে সত্যিকারের যোগ্য লোক কি নিয়োগ পেয়েছিল? যদি নিয়োগ না পেয়ে থাকে এই দীর্ঘ সময়, শুধুমাত্র রেল না, নানান খাতে, তাহলে এই অযোগ্য লোক দিয়ে আপনি জনগণের প্রশাসন বানানো কি সম্ভব, বা সেই চেষ্টা করাটা কতটা যৌক্তিক? শুধু রেল খাত না, বাংলাদেশের সকল খাতকে ধ্বংস করা হয়েছিল। প্রত্যেকটা খাতেই ছাত্রলীগ, আওয়ামী লীগকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেটির পরিবর্তন হয়নি। শুধুমাত্র শেখ হাসিনা ব্যক্তিটির পরিবর্তন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিজম এখনও পর্যন্ত সচিবালয়ে আছে, র্যাবে আছে, পুলিশে আছে। এবং এই কথা যারা উপদেষ্টা তারা নিজেরাই বলছেন, আইন উপদেষ্টা বলেছেন যে পুলিশের 80% আওয়ামী ঘরানার। তো এই পুলিশকে দিয়ে রাষ্ট্র সংস্কার করা কি সম্ভব? এই পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কি সম্ভব? যে কারণে আমরা বলেছি যে আপনারা সকল খাতের পরিবর্তন করেন। আওয়ামী লীগের যারা দশর ছিল এদেরকে সরিয়ে ছাত্র জনতা যারা বিপ্লবে ভূমিকা রেখেছে, আমি তো মনে করি যে এরা প্রাকৃতিকভাবেই এরা প্রশিক্ষিত, এরা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তার মানে কি, এরা প্রশিক্ষিত, এদেরকে যদি নিয়মকানুন 1 মাসের প্রশিক্ষণ দিয়ে শেখান এরা ভালো করবে। এই জন্য বলেছি যে 1 লাখ ছাত্র জনতাকে নিয়োগ দিতে হবে, তাহলে দেশটা চালাইতে পারবেন। অন্যথায় কঠিন হয়ে যাবে, গণহত্যার বিচার আপনি করতে পারবেন না, রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। নিশ্চিত হলেন কি করে? ভাই 80% পুলিশ, মূলত এই যে পাবলিক ফাংশন, পাবলিক নিয়ন্ত্রণ, এগুলো কি করে? পুলিশ করে। তো সেই পুলিশ যদি হ্যাঁ মাঠ প্রশাসন, গোয়েন্দা সংস্থা করে। এনএসআইতে আপনার 95% ছাত্রলীগের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করেছি আমরা দেখেছি ছাত্রলীগ ছাড়া এনএসআইতে চাকরি হয়নি, অন্যান্য গোয়েন্দা সংস্থার একই অবস্থা। সুতরাং এই প্রশাসনকে যদি আপনি পরিবর্তন না করেন আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। ওরা আপনাকে গণহত্যার বিচারও করতে দিবে না, পদে পদে আপনাকে বাধা দিবে এবং ওরা নানানভাবে চেষ্টা করবে কিভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি আরও বেশি সতর্ক হন, আরও বেশি আপনি আপনার দৃষ্টিটা বাড়ান। শুধুমাত্র এই শহরের মধ্যে না, গ্রামগঞ্জের অবস্থা কিন্তু খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। আওয়ামী লীগের আমলেও তো ওই ধরনের কন্ট্রোল ছিল যে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশকে দিয়ে নিয়ন্ত্রিত পরিবেশ রাখার চেষ্টা করেছে, কিন্তু অভ্যুত্থানের পরে তো ওই পুলিশ বেপরোয়া হয়ে গেছে। অভ্যুত্থানের সময় দেখেন নাই যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, নির্বিচারে। এবং যে সকল আওয়ামী পুলিশ ছিল আপনার বিপ্লবদের মতন, হারুনদের মতন, এরা তো মনে করেছে যে আমরা সাম্রাজ্য গড়ে তুলেছি টাকার, অর্থের, বৃত্তের। সুতরাং আওয়ামী লীগের পতন হলে তো আমাদেরও পতন হবে। এবং এই জন্য কিন্তু পুলিশ আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য সবথেকে যে বাহিনী সবথেকে বেশি ভূমিকা রেখেছে সেই বাহিনীটির নাম হলো পুলিশ। জি, ধন্যবাদ রাশেদ খান। একই বিষয়ে হারুনুর রশিদ আপনার কাছ থেকে জানতে চাই। রাশেদ খান যেটি বললেন যে আসলে ঘুরে ফিরে সেই বিগত রিজিমের নিয়োগপ্রাপ্ত লোকরাই প্রশাসনের নানান পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই প্রশাসনের উপরে ভর করে আইনের শাসন বলেন বা স্বচ্ছতা বলেন, এটি আদৌ কি সম্ভব? আপনি কি মনে করেন এই জায়গা থেকে বেরিয়ে আসবার পথ কি এবং রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা রাখা উচিত? 16 বছর একটা দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে এই আওয়ামী লীগ তার ফ্যাসিজমকে আরও বেশি শক্তিশালী করার জন্য রাশেদ যে কথা বললেন, তাদের নিজস্ব যে সমস্ত লোকগুলো তাদেরকে কিন্তু তারা নিয়োগ দিয়েছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিয়ে একটা ধ্বজভঙ্গের জায়গায় নিয়ে গেছে। তারা যে যারা মেধাবী তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে, তাদেরকে চাকরি দেওয়া হয় নাই। না সেটি তো গেল, সেক্ষেত্রে এখন কি করে? না, আমি সেটাই বলতেছি যে এটার মূল কারণটা হলো যে আপনি যখন ফ্যাসিবাদী হয়ে উঠবেন, আপনাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আপনার পন্থী কিছু লোকের প্রয়োজন হবে, সেই লোকগুলিকে তারা নিয়োগ দিয়েছে পরীক্ষিত। সেক্ষেত্রে এখন তো সুশাসনপন্থী কিছু লোক দরকার। সেটাই বলতেছি যে এখন এই যে 15-16 বছরে তারা যে নিয়োগ দিয়েছে, একটা বিরাট সংখ্যক পুলিশ বলেন, আপনি বিভিন্ন প্রশাসনের কথা বলেন, সচিবালয় বলেন, মেন জায়গাগুলিতে বলেন, এতগুলো লোক একবারে সরায়ে আপনি কিন্তু আবার নতুন করে সেট আপ দেওয়াটা খুব কঠিন একটা বিষয়। তার মধ্যে যে কাজটা করতে হবে সেটা হলেই যে এখন যারা যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ওনাদেরকে এখন এই ছাত্র জনতার এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রশিক্ষিত করে তাদেরকে নিয়োগ দিয়ে, ঠিক আওয়ামী লীগ 15 বছরে যেভাবে তার বিগত সরকারের সময় নিয়োগকৃত লোকদেরকে বঞ্চিত করেছে, বিভিন্ন জায়গায় তাদেরকে অবহেলিত করেছে, ঠিক এদেরকে সেই জায়গায় নিয়ে যে এই লোকগুলোকে যদি সেট আপ দেওয়া হয় তাহলে হয়তো এটা মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। জি, হারুন ভাই, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। রাজধানীর অলিতে গলিতে মাদকের হাট, 2017 সালের খবর। বিগত বছরগুলোতে মাদকের যে রমরমা বাণিজ্য ব্যবসা বিস্তার করেছে, এর প্রত্যক্ষ মদত ছিল প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেক্ষেত্রে তরুণ প্রজন্মকে ধ্বংস করার পেছনে মাদকের এই যে সহজলভ্যতাই দায়ী। জাতি হিসেবে এর দায় শুধুমাত্র কি আওয়ামী লীগের বা ওই প্রশাসনের ওই কয়জনকে দিয়ে দায় এড়ানো যাবে? এর পেছনে তো সোশ্যাল এক ধরনের নেটওয়ার্ক কাজ করে, আপনি জানেন। সেক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের কি করা উচিত? না, 15 বছরে তারা সামাজিক সিস্টেমটাই ধ্বংস করে দিয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বলতে আর কোনো কিছু ছিল না, আইনের শাসন বলতে কোনো কিছু ছিল না। এবং এই যে প্রশাসনের কথা বলছেন, এই প্রশাসনিক কারা, তারা নিজেরাই তো এটার সাথে জড়িত ছিল। তাদের প্রয়োজন হয়েছিল অর্থবিত্তে। এই অর্থবিত্তরা কোথার থেকে আসবে? এই কারণে তারা যত প্রকার অবৈধ পথ আছে, সেটা মাদক বলেন, ছিনতাই বলেন, চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, সমস্ত জায়গার থেকে সমস্ত কায়দায় ক্যাপচার করেছে তারা টাকা। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। সেই জায়গায় তারা এই মাদকটাকে তারা
অহরহ করে দিয়েছে। হাত পাতলে মাদকের আপনি সন্ধান পাবেন, ফেন্সিডিল, ইয়াবা বলেন, গাঁজা বলেন, এই ধরনের মাদক এই সমাজটাকে তারা ধ্বংস করে দিয়েছে। সুতরাং এখানে সামাজিক এই 15 বছর তো সামাজিক দায়বদ্ধতার জায়গাটা ছিল না। এখন এই একটা ভঙ্গুর সামাজিক ব্যবস্থাকে আপনি যদি সিস্টেমের মধ্যে আনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সময়ের প্রয়োজন এবং স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো দায় এক্ষেত্রে অনেক বেশি, সেই ভেঙে যাওয়া সমাজকে বিনির্মাণ করার জন্য। সেটি কেমন হওয়া উচিত? এখন যারা রাজনীতি করছে, যে রাজনৈতিক দলগুলো রাজনীতি চর্চা করছে, তাদের কি ভূমিকা রাখা উচিত? জুলাই আগস্টের বিপ্লবটা কিন্তু এদেশের রাজনৈতিক দলের জন্য একটা অশনি সংকেত, যে যদি তারা ভবিষ্যতে এই ধরনের কর্ম আবার করে, যদি এই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে না পারে, তাহলে পরবর্তী যে সমস্ত সরকার আসবে তাদের কিন্তু আবার এই জুলাই আগস্টের এই বিপ্লবের মতোই এরকম এই বর্তমান ছাত্র জনতার মুখোমুখি হতে হবে, তারাও কিন্তু টিকতে পারবে না। সুতরাং এই জায়গাগুলোকে রিফর্ম করার জন্য এই রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ হতে হবে এবং তাদেরকে আইনের কাঠামোর মধ্যে থেকে আইনের শাসনে বিশ্বাসী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে এই রাষ্ট্র আবারও এই অভ্যুত্থানের মুখে পড়তে হবে। জি, ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন, যে পলিটিক্স ইজ এ সোশ্যাল রিলেশন বলা হয়, এবং হারুনুর রশিদ বললেন যে এই সমাজ ব্যবস্থা বা সমাজ কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছিল। এখন এই ভেঙে দেওয়া সমাজকে কিভাবে সোশ্যাল কন্ট্যাক্টের মধ্যে নিয়ে আসা যায়? বর্তমানে আমরা যে রাজনীতি চর্চা হচ্ছে, এই সময় এই রাজনীতি দিয়ে কি সেই সোশ্যাল কন্ট্যাক্টে ফেরা সম্ভব? দেখেন, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, ওই ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো, ওইটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট, তাহলে বাংলাদেশের এই ক্ষতি হয় না। এখন আওয়ামী লীগ আসলে বাংলাদেশের সব থেকে বড় ক্ষতি করেছে। এখন সেই ক্ষতি আসলে পুষিয়ে ওঠা, কিন্তু সেই ভেঙে যাওয়ার সোসাইটি তো আমাদের বানাতে হবে। এক্স্যাক্টলি, সেই সোসাইটিটা গড়বার জন্য রাজনৈতিক দলগুলোকেই কিন্তু ঘুরে ফিরে দায়িত্ব নিতে হবে। এক ধরনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সোসাইটি গঠন করতে হবে, রিজিওনাল সোসাইটি, মহল্লার সোসাইটি, রাষ্ট্রীয় সোসাইটি, সব আলাদা আলাদা সোসাইটি। সেই ভেঙে যাওয়া সোসাইটি গঠন করবার জন্য রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে কি করা উচিত? না, আমি সেটাই বলছি যে মানে একটি অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে একটি সরকার এসেছে। আসলে এই সরকার যেহেতু আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তার পলিটিক্যাল ফোর্স নাই, যে কারণে আসলে সব কিছু কন্ট্রোল করা কঠিন। তবে এই সরকারের অনেক কাজ করার সুযোগ আছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে আগামীকালই ডাকে, প্রত্যেকটা দল যাবে। যদি কেউ মনে করেন ঢাকার বাইরে থাকে, সেও কিন্তু শোনার সাথে সাথে রওনা দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকারের গুরুত্ব এত বেশি। অর্থাৎ সরকার যদি সকল দলের সহযোগিতা নিয়ে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে চায়, সবার ভিতরে সম্পর্কের উন্নয়ন, জাতিগত বিভেদ দূরে রেখে কিভাবে আগামীর রাষ্ট্র তৈরি করা যায়, সে বিষয়ে তিনি পজিটিভলি উদ্যোগ নেন, সেটি আসলে আমি মনে করি সফল করা সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত আসলে ওই পজিটিভ উদ্যোগের জায়গাটায় ঘাটতি রয়েছে। যেমন তারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে, আমরাও চাই, প্রত্যেকটা দল চাই, কিন্তু রাষ্ট্র সংস্কার করার জন্য যে ঐক্যমত কমিশন বলেন বা অন্যান্য কমিশন বলেন, এই কমিশনগুলোতে যাদেরকে রেখেছে তাদের ব্যাপারে আবার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই, ডাকা হয়নি, শোনা হয়নি। প্রধান উপদেষ্টা বা তার এই সরকারের কয়েকজন তারা নিজেরাই কিন্তু এই কমিশন গঠন করেছেন। তো এই কমিশন এখন ঐক্যমত প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কমিশন গঠনের সময় যদি আপনি ঐক্যমত তৈরি না করে গঠন করেন, তাহলে ওই কমিশনের দ্বারা সবাইকে ঐক্যমতের জায়গায় আনা কঠিন। কারণ কি? কারণ মনে করেন যে এই কমিশনে 5 জন ব্যক্তি আছে, আপনি জামাত করেন, আমি বিএনপি করি, সে গণ অধিকার পরিষদ করে। এখন আমরা 3 জন মিলে যদি এই 5 জন ঠিক করতাম, তাহলে আমরা 3 জন কিন্তু তাদের কথা শুনতে, তাদেরকে সহযোগিতা করতে বাধ্য থাকতাম। যেহেতু আপনিও জানেন না যে তাকে নিয়োগ দিয়েছে, আপনিও না, আমিও না, কেউ জানি না, যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে তার কথা আমি কেন শুনবো, তাকে আমি কেন সহযোগিতা করব, মানে নিজের অজান্তে এক ধরনের ইগো কাজ করে, যে আমি যেটা তৈরি করব, আমার যেখানে ভূমিকা থাকবে সেখানে কিন্তু কাজ করতে ভালো লাগে। তো এই জন্যই মূলত সুযোগ সৃষ্টি করাটা জরুরি। তবে এখনো আসলে সেই জায়গাটা অসম্ভব হয়ে গেছে, সেটি না। দেখেন, এইসব যে কাগজপত্র তৈরি করে আসলে কিছু হয় না, রাষ্ট্রের পরিবর্তন হয় না। আমাদের যে সংবিধান ছিল, সেই সংবিধানের 90 থেকে 80% ভালো কথা ছিল, বাস্তবায়ন করলে এই দেশের আর কোনো এইভাবে ধ্বংস হয় না, গণতন্ত্র নষ্ট হয় না। সংবিধানে তো সব নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা, বিচার বিভাগের স্বাধীনতা, সব গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, সব বলা আছে, কিন্তু বাস্তবায়ন তো ছিল না। এইগুলো বাস্তবায়ন করলেই তো সব হয়ে যেত। তার মানে এখন কাগজে কলমে না, বাস্তবায়ন। আমি সেটাই বলছি যে এখন যতই এই কাগজ কলম
তৈরি করুক, এগুলোতে কাজ হবে না। এই যে গোল টেবিলে আমরা বসেছি না, প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে সকল দলকে গোল টেবিলে বসানো, প্রয়োজনে টানা 1 সপ্তাহ মিটিং করে ঐক্যমতে যেতে বাধ্য করা। জি রাশেদ খান, আমরা শেষ করব, তাহলে কিন্তু এই সমস্যা সংকট শেষ প্রশ্ন সমাধান করা সম্ভব। আমরা বিগত ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি শেখ হাসিনার রিজিমের সময় বিভিন্ন উৎসব আসলেই প্লাকার্ড, বিভিন্ন বাহারি প্লাকার্ড, এইসব প্লাকার্ডের মধ্যে কিছু কিছু সরকারের সমালোচনাও লেখা থাকতো। বিশেষ করে 2023 সালের যে পয়লা বৈশাখের উৎসবে আমরা প্লাকার্ডে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেখেছি বেশ কিছু স্লোগান। এটি কি আসলে সরকার চাইতো যে জনগণের মত প্রকাশের স্বাধীনতা আছে বা মানুষ কথা বলতে পারে, এটি দেখাবার জন্য? কারণ এই সকল অনুষ্ঠানগুলো কিন্তু সরকারের তত্ত্বাবধানেই হতো, এটি আসলে কেন করা হতো? আপনি নিশ্চয়ই বলে যাননি যে এরশাদ বিরোধী আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল। পয়লা বৈশাখের মাধ্যমে মূলত, যে সেখানে বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড, সাংস্কৃতিক প্রতিবাদ। তো আওয়ামী লীগের আমলেও যেটি হয়েছিল, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরাসরি কথা বলা মানুষের জন্য কঠিন। সুতরাং এই ফ্যাসিস্ট এদের বিরুদ্ধে মানুষ কিন্তু নানান ধরনের প্রতীকী প্রতিবাদ করেছে। কখনো গানের মাধ্যমে একটা লাইন যুক্ত করে দিয়েছে, কখনো সিনেমার মাধ্যমে একটা লাইন, নাটকের মধ্যে 2-5টা কথা যুক্ত করে দিয়েছে। তো ওই পয়লা বৈশাখে আমার কাছে মনে হয়েছে যে হয়তো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটার প্রতিবাদ ওই ভাষায় কেউ একজন জানিয়েছে, যেহেতু তার কাছে মনে হয়েছে যে আমি আলাদাভাবে হয়তো এককভাবে জানালে স্বাধীনতা নাই, আমার সমস্যা হতে পারে। তো ওইখানে ওই জায়গা থেকে এই প্রতিবাদটা জানানো কিন্তু বিশাল ব্যাপার, এবং ওই জায়গা থেকে জানিয়েছে বলে কিন্তু সারা পৃথিবীতে সারা পৃথিবীতে এই বিষয়টি আলোচিত হয়েছে। সরকার মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলেও তারাও কিন্তু বিব্রত হয়েছে যে কি অবস্থা। তো যাই হোক, আমরা মনে করি যে আমাদের সাংস্কৃতিক প্রতিবাদের দরকার আছে, ওই প্রতিবাদটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আমি 30 সেকেন্ডের বেশি শেষ করব। আমাদের আওয়ামী লীগের আমলে যে ধরনের আসলে পয়লা বৈশাখ বা বিভিন্ন অনুষ্ঠান যেভাবে আসলে পালিত হয়েছে, মানে মানুষ কিন্তু ওই অনুষ্ঠানের পক্ষে অনেকে ছিল না। আমি মনে করি যে ওই অনুষ্ঠানের অনেক ভিন্নতা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসলে ভারতীয় স্টাইলে, ভারতীয় সংস্কৃতির আদলেই কিন্তু আপনার আওয়ামী লীগের আমলে ওই অনুষ্ঠানগুলো করেছে। আমার মনে হয় এখন বাঙালি সংস্কৃতির আদলেই কিন্তু আগামী পয়লা বৈশাখ বা অন্যান্য অনুষ্ঠানগুলো পালন করলেই ভালো হবে বাঙালি সংস্কৃতির মাধ্যমে। ভারতীয় সংস্কৃতি আমরা আর বাংলাদেশে অ্যালাউ করবো না। জি ধন্যবাদ। হারুন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, পয়লা বৈশাখের যে সংস্কৃতি বা আমাদের নিজস্ব বাংলাদেশি একটা সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটিকে তো আসলে গত বেশ কিছু বছর ধরে ধ্বংস করতে করতে আমাদের নিজস্ব সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। একটি জাতির সংস্কৃতি ধ্বংস করে দেয়া হলে সেই জাতির তো আসলে স্বকীয়তা বলে কিছু থাকে না, যেই কারণেই ভারতীয় সংস্কৃতি বলেন বা পশ্চিমা সংস্কৃতি বলেন বা আগ্রাসী সংস্কৃতি বলেন, সেই সংস্কৃতি খুব সহজে বিস্তার পেয়েছে। এই সকল সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমাদের নিজস্ব সংস্কৃতি স্টাবলিশ করবার উপায় কি, সেটি আমরা কিভাবে করতে পারি? আসলে একটা জাতিকে শক্তিশালী করার একটা অন্যতম মাধ্যম কিন্তু তার সংস্কৃতির বিকাশ ঘটানো। আর আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক যে আন্দোলন, বিপ্লব, এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিপ্লব। তো আমাদের এই 15-16 বছরে আমাদের সাংস্কৃতিক যে জগৎটা, সেটাকে কিন্তু তারা প্রায় ধ্বংসই করে দিয়েছিল। আমরা যদি 47-এর দিকে তাকাই, 47-এ যখন দেশ ভাগ হয়, তখন কিন্তু পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের যে সংস্কৃতি ছিল সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু তারা প্রথমে কাজ করেছিল। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতে কিন্তু তাদের সংস্কৃতিকে আমাদের ওপর চাপিয়ে দিয়ে তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন সেটা আমাদের ওপর বিস্তার করে আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেটাকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। কারণ সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে এটা জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া। এই জাতির সংস্কৃতি যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে ওই জাতিকে সহজেই নিজের হাতের মুঠে নিয়ে যাওয়া যায়। ভারত সেই কাজটাই করেছিল। তো এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেটা হলো ওই যে প্লেকার্ড, আপনার দেওয়াল লিখন, গান, বিভিন্ন মাধ্যমে এই সংস্কৃতিকে টিকে রাখার জন্য একটা বিপ্লব প্রতিবাদ ছিল। সেক্ষেত্রে আমাদের নিজস্ব সংস্কৃতি আসলে বের করতে হবে, কোনগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি, কোনগুলো আমাদের সমাজকে একটা মালার মতো গেঁথে রাখতে পারে, সেই সংস্কৃতিগুলোই আমাদের আসলে চর্চা করতে হবে এবং এগুলো নিয়ে গবেষণা করতে হবে। ধন্যবাদ হারুনুর রশিদ আপনাকে, ধন্যবাদ রাশেদ খান আপনাকেও। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই,
প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।